এদিকে অসুস্থতার জন্য সোহরাওয়ার্দী সাহেব 6 মাস 20 দিন পর বন্দি দশা থেকে মুক্তি লাভের পর 16 সেপ্টেম্বর ঢাকায় আগমন করেন। সেদিন ঢাকাবাসী তাদের প্রিয় নেতাকে এক অভূতপূর্ব সংবর্ধনা জানায়। বস্তুত মরহুম শেরেবাংলা একে ফজলুল হকের প্রয়াণে তার মরদেহ এবং কারামুক্ত হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে নিয়ে ঢাকায় যে বিশাল শোভাযাত্রা বেরিয়েছিল, তার মধ্য দিয়ে সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে বাঙালির অকুণ্ঠ রায় ঘোষিত হয়েছিল। জেনারেল আইয়ুব ও মঞ্জুর কাদেরের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ও শিক্ষক সমাজ সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে যে আন্দোলনের সূত্রপাত করেছিল তা তুঙ্গে উঠেছিল 1962 সালের সেপ্টেম্বর মাসে। সামরিক স্বৈরাচার শরীফ শিক্ষা কমিশনের প্রতিবেদনের মাধ্যমে শিক্ষা সংকোচের উদ্যোগ গ্রহণ করলে সমগ্র পূর্ব পাকিস্তানে প্রবল ছাত্র বিক্ষোভের সৃষ্টি হয়। ছাত্র সমাজ 1962 সালের সেপ্টেম্বরে শিক্ষা দিবস পালনকালে ছাত্র সমাজের উপর নেমে আসে দমন নীতির স্টিম রোলার। ছাত্র বিক্ষোভ মিছিলে পুলিশের বেপরোয়া গুলিতে শহীদ হন ওয়াজিউল্লাহ, বাবুল ও মুস্তাফিজ। 62-63 সালে ছাত্র বিক্ষোভ ও অসন্তোষ এমন এক আকার ধারণ করে যে ওই বছর মোট 27 দিনের বেশি ক্লাস হয়নি। কারামুক্ত হোসেন শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের উভয় অংশে ব্যাপক সফরের পর 1962 সালের 5 অক্টোবর এনডিএফ বা জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট গঠন করেন। পরের 3 মাস তিনি গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে তোলেন। কিন্তু এই অমানুষিক পরিশ্রমের ফলে 1963 সালের জানুয়ারি মাসে পুনরায় অসুস্থ হয়ে পড়েন। 1963 সালের মার্চ মাস থেকে তিনি চিকিৎসার জন্য বিদেশে ছিলেন। শেষে 5 ডিসেম্বর প্রত্যুষে বৈরুতের এক হোটেলে রহস্যজনকভাবে তার মৃত্যু হয়। 7 ডিসেম্বর তার ঢাকায় আসার কথা ছিল। সেই নির্দিষ্ট দিনই তিনি আসেন। সেদিন আবার ঢাকায় শোকের মাতম ওঠে। বাংলার 2 অবিসংবাদিত নেতা শেরেবাংলা একে ফজলুল হক ও হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুর পর বাংলার মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে নেতৃত্ব দানের জন্য জাতীয় পর্যায়ের 2 নেতা অবশিষ্ট থাকেন, মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী এবং শেখ মুজিবুর রহমান। 1964 সালের 25 জানুয়ারি তারিখে শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আওয়ামী লীগ পুনরুজ্জীবিত হয়। এ সময় থেকে স্বাধীনভাবে শেখ মুজিবের নেতৃত্বের বিকাশ ঘটতে থাকে। আমি যে দেখেছি সেই দেশ, আমি যে দেখেছি শত ফুল বাগিচায়, আমি যে দেখেছি শত ফুল বাগিচায়, জমরের গুঞ্জনে শুনেছি প্রচার, বিষাক্ত আগাছা হয়েছে বিলীন, উজ্জ্বল সূর্য রঙিন। আমি যে দেখেছি সেই দেশ, দেশ উজ্জ্বল সূর্য রঙিন। আমি যে দেখেছি আহার কালী নদী, আমি যে দেখেছি আহার কালী নদী, ফার্নেসে ফার্নেসে ইস্পাতি মন, নতুন প্রাচীর গড়ে আদিও কঠিন, উজ্জ্বল সূর্য রঙিন। আমি যে দেখেছি সেই দেশ, দেশ উজ্জ্বল সূর্য রঙিন। দেখেছি অশ্রুমতি হরম হর জল, 1962 সালের মাঝামাঝি সময়ে জেনারেল আইয়ুব খান ময়মনসিংহের মুসলিম লীগ নেতা এবং তার মন্ত্রিসভার সদস্য আব্দুল মোনেম খানকে পূর্ব পাকিস্তানের গভর্নর নিয়োগ করেন। মোনেম খানের পৃষ্ঠপোষকতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে সরকারি ছাত্র প্রতিষ্ঠান এনএসএফ এর
সশস্ত্র ক্যাডার বাহিনী গঠন করা হয় সামরিক স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন দমন করার জন্য। এনএসএফ এর সন্ত্রাস ও তাণ্ডব প্রতিরোধে ছাত্রলীগ ও ছাত্র ইউনিয়নের ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে ওঠে। আমাদের দেশের শিক্ষা প্রতিষ্ঠানে সশস্ত্র সন্ত্রাসের সূচনা করে প্রশাসনের মদতপুষ্ট এনএসএফ ক্যাডার বাহিনী। বিশ্ববিদ্যালয় এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সন্ত্রাস সৃষ্টি করেই সামরিক স্বৈরাচার ক্ষান্ত হয়নি। দেশে ক্রমবর্ধমান সামরিক স্বৈরাচার বিরোধী রাজনৈতিক তৎপরতায় বিভ্রান্তি সৃষ্টি এবং অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার জন্য 1964 সালের 7 জানুয়ারি ঢাকা এবং পার্শ্ববর্তী অঞ্চলসমূহে পেশাদার বিহারি গুন্ডাদের দিয়ে এক ভয়াবহ সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে দেয়া হয়। সশস্ত্র গুন্ডারা মোহাম্মদপুর, মিরপুর, ঠাটারি বাজার, নবাবপুর প্রভৃতি অবাঙালি অধ্যুষিত এলাকা থেকে ট্রাকে যোগে সংখ্যালঘু সম্প্রদায় অধ্যুষিত বিভিন্ন অঞ্চলে গিয়ে হত্যা, লুণ্ঠন, ধর্ষণ এবং বিতাড়নের এক নৃশংস নারকীয় অভিযান শুরু করে। এই সাম্প্রদায়িক তাণ্ডব চরম আকার ধারণ করে 10 জানুয়ারি তারিখে এবং তারপর তা বাঙালি অবাঙালির দাঙ্গায় রূপ নেয়। এই দাঙ্গার সময় 1964 সালের 15 জানুয়ারি কয়েকজন আক্রান্ত হিন্দুকে বাঁচাতে গিয়ে নবাবপুর পুরাতন রেল ক্রসিং এর কাছে নিহত হন আন্তর্জাতিক নজরুল ফোরামের সভাপতি কবি আমির হোসেন চৌধুরী। আর 16 জানুয়ারি নিহত হন নটরডেম কলেজের অধ্যাপক ফাদার নোভাক। মোহাম্মদপুরের বিহারি গুন্ডারা ফিজিক্যাল ট্রেনিং কলেজের ছাত্রীদের হোস্টেলে আক্রমণ চালায় এবং মেয়েদের উপর নির্যাতন চালাবার চেষ্টা করে। এই পরিস্থিতিতে পূর্ব পাকিস্তানের বিরোধী দলীয় নেতারা ইত্তেফাক সম্পাদক তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সভাপতিত্বে দাঙ্গা প্রতিরোধ কমিটি গঠন এবং ওই ঐতিহাসিক আবেদনপত্রটি 17 জানুয়ারি তারিখে দৈনিক ইত্তেফাক, আজাদ ও সংবাদ পত্রিকার প্রথম পৃষ্ঠায় প্রকাশ করেন। পূর্ব পাকিস্তান রুখিয়া দাঁড়াও। সাম্প্রদায়িক দুর্বৃত্তদের ঘৃণ্য ছুরি আজ ঢাকা, নারায়ণগঞ্জ ও অন্যান্য স্থানের শান্তি ও পবিত্র পরিবেশ কলুষিত করিয়া তুলিয়াছে। ঘাতকের ছুরি হিন্দু মুসলমান নির্বিশেষে পূর্ব বাংলার মানুষের রক্তে লাল হইয়া উঠিয়াছে। দুর্বৃত্তদের হামলায় ঢাকার প্রতিটি পরিবারে শান্তি ও নিরাপত্তা আজ বিপন্ন। সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধিয়ে গণ আন্দোলন বানচাল করার আইয়ুব মোনেমির চক্রান্ত সার্থক হয়নি। 1964 সালের 29 মার্চ প্রাপ্তবয়স্কদের ভোটে প্রত্যক্ষ নির্বাচনের দাবিতে সার্থক হরতাল পালিত হয়। পল্টন ময়দানে লক্ষাধিক মানুষের সমাবেশে মৌলানা আব্দুল হামিদ খান ভাসানী, মৌলানা আব্দুর রশিদ তর্ক বাগেশ এবং শেখ মুজিবুর রহমান স্বৈরাচার অবসানের দাবিতে বক্তৃতা করেন। সভা শেষে এক শোভাযাত্রা বের করা হয়। মোনেম খান গভর্নর হয়ে পদাধিকার বলে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হন। তিনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন উৎসবে যোগদানের সিদ্ধান্ত নেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন পুলিশি প্রহরায় অনুষ্ঠিত হলেও সমস্যা দেখা দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন নিয়ে। 22 মার্চ 1964 ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের তারিখ ঘোষণা করা হয়। সঙ্গে সঙ্গে ডাকসুর ভিপি ও জিএস রাশেদ খান মেনন এবং মতিয়া চৌধুরী, ইকবাল হলের ভিপি ও জিএস মুইদ চৌধুরী এবং আলী হায়দার খান, সলিমুল্লাহ হলের ভিপি ও জিএস ফরাসউদ্দিন এবং মোহাম্মদুল্লাহ ভূঁইয়া, ঢাকা হলের ভিপি ফজলুর রহমান এবং ফজলুল হক হলের জিএস আব্দুর রাজ্জাক এক যুক্ত বিবৃতিতে ঢাকা হাইকোর্টের প্রধান বিচারপতিকে উপাচার্য নিয়োগের দাবি জানান। 21 মার্চ ডাকসু অফিসে কনভেনশন বয়কট নিয়ে যখন সর্বদলীয় প্রতিনিধিরা সম্মেলন করছিলেন, তখন এনএসএফ-এর সশস্ত্র ক্যাডার বাহিনী তাদের উপর হামলা চালায়, কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। কার্জন হল প্রাঙ্গণে কনভোকেশন প্যান্ডেলে মোনেম খান ফিরে যাও ধ্বনি এবং ছাত্র পুলিশের খণ্ডযুদ্ধের মাধ্যমে সমাবর্তন শেষ হয়। ছাত্র ইউনিয়ন নেতা রাশেদ খান মেনন এবং ছাত্রলীগ নেতা শেখ ফজলুল হক মনির নেতৃত্বে কনভোকেশন প্যান্ডেলের ভেতরে ও বাইরে প্রচণ্ড ছাত্র বিক্ষোভ প্রদর্শিত হয়। পুলিশের বেপরোয়া লাঠিচার্জ ও কাঁদানে গ্যাস প্রয়োগে কার্জন হল প্রাঙ্গণ রণাঙ্গন হয়ে ওঠে। কর্তৃপক্ষ 30 মার্চ রাশেদ খান মেনন, হায়দার আকবর খান রনু, রেজা আলী,
গিয়াসউদ্দিন কামাল, শাহ মুয়াজ্জেম, কে এম ওয়াইদুর রহমান, এন এম সিরাজুল আলম, কে বদরুল হক ও আইয়ুব রেজা চৌধুরী প্রমুখ ছাত্রনেতাদের উপর গ্রেপ্তারি পরোয়ানা জারি ও আত্মসমর্পণের নির্দেশ প্রদান করে। কনভোকেশনে হাঙ্গামার ফলে প্রদেশে 1400 স্কুল ও 74টি কলেজ বন্ধ করে দেয়া হয় এবং 1200 ছাত্রকে গ্রেপ্তার করা হয়। ছাত্রদের উপর দমননীতির প্রতিক্রিয়ায় গণতন্ত্রের জন্য আন্দোলন আরও জোরদার হয়ে ওঠে। 1964 সালের 29শে মার্চ আওয়ামী লীগের উদ্যোগে পল্টনে অনুষ্ঠিত এক বিরাট জনসভায় শেখ মুজিবুর রহমান ঘোষণা করেন, কোনো নির্যাতনই জনগণের ভোটাধিকার আদায়ের আন্দোলনকে স্তব্ধ করতে পারবে না। দমন নীতির বর্ম পরিয়ে বেশি দিন ক্ষমতায় টিকে থাকা যায় না। কিন্তু দমন নীতি অব্যাহত গতিতে চলতে থাকে। 27শে মার্চ অলি আহাদ এবং আব্দুস সামাদকে গ্রেপ্তার এবং আতাউর রহমান খানের উপর নানা প্রকার বিধিনিষেধ আরোপ করা হয়। সংবাদপত্রের উপরেও বিধিনিষেধ আরোপ এবং দৈনিক আজাদ, সংবাদ ও ইত্তেফাকের উপর শোকজ নোটিশ জারি আর 30,000 টাকা করে জামানত তলব করা হয়েছিল। সংবাদপত্রের স্বাধীনতা হরণের প্রতিবাদে ওইসব দৈনিক পত্রে শূন্য সম্পাদকীয় স্তম্ভ পরিবেশন ছাড়াও সংবাদপত্রের মুখ বন্ধ করা চলবে না, গলাটিপা প্রেস অর্ডিন্যান্স বাতিল করো, বাক স্বাধীনতা দিতে হবে ইত্যাদি স্লোগান প্রতিদিন সংবাদপত্রে প্রকাশিত হতে থাকে। পত্রিকাগুলির পক্ষ থেকে হাইকোর্টে রিট আবেদন করা হলে দীর্ঘ শুনানির পর সরকারি বিধিনিষেধ বেআইনি ঘোষিত এবং সংবাদপত্রের জয় হয়। 1964 সালের 31শে মে শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার এবং জামিন দেওয়া হয়। গভর্নর মোনেমের গাড়িতে ছাপানো ইশতেহার নিক্ষেপের অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছিল। সরকারের নিষেধাজ্ঞার জন্য পত্রপত্রিকাগুলি 1 মাসকাল পর্যন্ত কোনো সংবাদ ছাপতে পারেনি। পরে 28শে মে বিভিন্ন সংবাদপত্রে পূর্ব পাকিস্তান ছাত্র নির্যাতনের নিম্নরূপ খতিয়ান প্রকাশিত হয়। 28শে এপ্রিল 1964 দৈনিক আজাদ থেকে উদ্ধৃতি। পূর্ব পাকিস্তান ছাত্র নির্যাতনের গত 30 দিনের মোটামুটি খতিয়ান। কোনো বিশেষ কারণে গত 1 মাস যাবৎ ছাত্রদের সম্পর্কে কোনো সংবাদ আজাদে প্রকাশ করা যায় নাই। এমনকি গত 3রা এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2 জন ছাত্রের এমএ ডিগ্রি প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় হইতে 5 বছরের জন্য 4 জন, 3 বছরের জন্য 6 জন এবং 2 বছরের জন্য 14 জনকে রাস্টিকেট করার সংবাদও আজাদে প্রকাশ করা যায় নাই। এছাড়াও আরো 24 জন ছাত্রকে সদাচারের গ্যারান্টি দেওয়ার নির্দেশ দেওয়া হয়। উপরোক্ত নির্দেশ জারির পর কর্তৃপক্ষ ঢাকা সহ প্রদেশের বিভিন্ন স্থান হইতে 19 জন ছাত্র নেতাকে গ্রেপ্তার করিয়াছেন। সরকার কলা ভবনের 3 জন এবং ঢাকা কলেজের আরো 9 জন ছাত্রের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হইবে না তাহার কারণ দর্শানোর জন্য নির্দেশ দান করা হইয়াছে। যে 2 জন ছাত্রের এমএ ডিগ্রি প্রত্যাহার করা হইয়াছে তাহারা হইতেছেন শেখ ফজলুল হক মনি এবং ইসমাত আলী। যে 4 জন ছাত্রকে 5 বছরের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় হইতে বহিষ্কার করা হইয়াছে তাহারা হইতেছেন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি কে এম ওবায়দুর রহমান, ছাত্র ইউনিয়নের সভাপতি এ কে বদরুল হক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র ইউনিয়নের সহ সভাপতি এ এস এম রাশেদ খান মেনন এবং সওগাতুল আলম। হায়াত হোসেন, আনোয়ারুল হক চৌধুরী, নুরুল ইসলাম চৌধুরী, আনোয়ার আলী, আলী হায়দার খান ও শহীদুল হককে 3 বছরের জন্য বহিষ্কার করা হইয়াছে। 2 বছরের জন্য যাহাদের বহিষ্কার করা হইয়াছে তাহারা হইতেছেন গিয়াসউদ্দিন আহমেদ চৌধুরী, মনসুর উদ্দিন আহমেদ, সাকিয়া আহমেদ, আব্দুল করিম, সৈয়দ মতিউর রহমান, আব্দুর রাজ্জাক মিয়া, সিরাজুল আলম খান, কাজী মোজাম্মেল ইসলাম, আরিফুর রহমান, হুমায়ুন কবির এবং আলাউদ্দিন শিকদার। এইসব ঘটনা ছাড়াও প্রদেশের বিভিন্ন স্থানে ছাত্রদের গ্রেপ্তার অব্যাহত রহিয়াছে। সদাচরণ মুচলেকা প্রদানে সম্মত না হওয়াতে এমএ ক্লাসের ছাত্র পূর্ব পাকিস্তান ছাত্রলীগের সভাপতি ফেরদৌস আহমেদ কুরেশি 1 বছরের জন্য
ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের শাস্তিমূলক ব্যবস্থার বিরুদ্ধে জাকির আহমদ ও আহমদ ফারুক ঢাকা হাইকোর্টে রিট আবেদন করেন। বিভিন্ন সংবাদপত্রের পক্ষেও সরকারি নিষেধাজ্ঞার বিরুদ্ধে আবেদন করা হয়। ঢাকা হাইকোর্টের এক বিশেষ বেঞ্চ 1964 সালের 8 জুলাই এক যুগান্তকারী রায়ে ডিগ্রি প্রত্যাহার, ছাত্র বহিষ্কার এবং সংবাদপত্রের উপর জামানত তলব অবৈধ ঘোষণা করেন। হাইকোর্টের রায়ের পর ছাত্ররা শোভাযাত্রা বের করলে মনিম খানের পুলিশ বাহিনী সেই ছাত্র মিছিলের ওপর প্রতিশোধমূলক লাঠিচার্জ করে। ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়েও ধর্মঘটি ছাত্রদের উপর 1964 সালের 18 জুন লাঠিচার্জের ফলে বহু ছাত্র আহত ও গ্রেপ্তার হয়। আওয়ামী লীগ থেকে সরকারি দমননীতির প্রতিবাদে 12 জুলাই জুলুম প্রতিরোধ দিবস রূপে পালন করা হয়। একটি পরিসংখ্যান অনুসারে নিরাপত্তা আইনে 1964 সালের 1 জানুয়ারি থেকে 29 জুন পর্যন্ত 42 ঘণ্টায় একজন করে ছাত্র বা রাজনৈতিক কর্মীকে গ্রেপ্তার করা হয়। 1962 সালে মার্শাল ল ফরমান দ্বারা জারিকৃত জেনারেল আইয়ুব খানের শাসনতন্ত্র অনুযায়ী 1965 সালের 2 জানুয়ারি পাকিস্তানের প্রেসিডেন্ট নির্বাচনের তারিখ ঘোষিত হয়। মৌলিক গণতন্ত্র নামে পরিচিত এই প্রহসনের নির্বাচন পাকিস্তানের উভয় অংশের 80,000 ইউনিয়ন কাউন্সিল চেয়ারম্যানের ভোটে পরোক্ষ নির্বাচনের ব্যবস্থা ছিল। 1956 সালের শাসনতন্ত্র যেখানে প্রাপ্তবয়স্কদের ভোটাধিকারের ভিত্তিতে যুক্ত নির্বাচন পদ্ধতিতে 1959 সালে পাকিস্তানের প্রথম সাধারণ নির্বাচন হওয়ার কথা ছিল, সেখানে 58 সালের সামরিক অভ্যুত্থানের ফলে সেই শাসনতন্ত্র এবং সাধারণ নির্বাচন অনুষ্ঠানের ব্যবস্থা আস্থা করে নিক্ষিপ্ত হয়। জেনারেল আইয়ুব খান কনভেনশন মুসলিম লীগ নামে একটি রাজনৈতিক দল গঠন এবং সে দল থেকে 1965 সালের 2 জুনের তথাকথিত নির্বাচনে প্রেসিডেন্ট পদপ্রার্থী হন। ক্যান্টনমেন্ট থেকে আরোপিত 80,000 ইউনিয়ন কাউন্সিলের চেয়ারম্যান ভোটে দেশের প্রেসিডেন্ট নির্বাচনের ব্যবস্থা করা হয়। অপরদিকে ওই নির্বাচন ব্যবস্থার তীব্র সমালোচনা করলেও সম্মিলিত বিরোধী দল জোট কায়েদে আজম মোহাম্মদ আলী জিন্নার বোন মিস ফাতেমা জিন্নাকে প্রার্থী মনোনীত করে। শতকরা 63% ভোট পেয়ে জেনারেল আইয়ুব খান প্রেসিডেন্ট নির্বাচিত হলেও ওই তথাকথিত নির্বাচনেও পূর্ব পাকিস্তানে মিস ফাতেমা জিন্না বেশি ভোট পেয়েছিলেন। প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খান এবারে প্রতিবেশী ভারতের বিরুদ্ধে অ্যাডভেঞ্চারে মেতে ওঠেন। সিন্ধু গুজরাট সীমান্তে কৎসেব্বানে বিরোধপূর্ণ অঞ্চলে তিনি সেনা প্রেরণ এবং প্রাথমিক সাফল্যে উল্লসিত হয়ে কাশ্মীর দখলের জন্য মুজাহিদের ছদ্মবেশে পাকিস্তানের নিয়মিত বাহিনীর সেনাবাহিনী প্রেরণ করেন। 1965 সালের 6 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া পাক ভারতের সর্বাত্মক যুদ্ধ 17 দিন স্থায়ী হয়েছিল। লাহোর শহর কোনো ক্রমে রক্ষা পেলেও শিয়ালকোট সেক্টরের বিস্তৃত অঞ্চল ভারতীয় বাহিনীর দখলে চলে যায়। Border disputes, communal tensions, and conflict over the question of Kashmir flared up in 1965 into a full-scale war between India and Pakistan. শেষ পর্যন্ত জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হলে পাকিস্তান রক্ষা পায়। তাসখন্দে রাশিয়ার মধ্যস্থতায় ভারতের প্রধানমন্ত্রী শ্রী লাল বাহাদুর শাস্ত্রী এবং পাকিস্তানের প্রেসিডেন্ট জেনারেল আইয়ুব খানের মধ্যে বৈঠকে যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়। 1965 সালের যুদ্ধে প্রমাণিত হয়ে যায় যে পাকিস্তানের মোট বাজেটের বেশি অংশ সামরিক খাতে ব্যয় হলেও এবং পাকিস্তান বিভিন্ন আন্তর্জাতিক সামরিক চুক্তির আওতায় বিপুল সামরিক সাহায্যের প্রায় পুরোটা পশ্চিম পাকিস্তানে বিনিয়োগ করা হয়েছে। একদিকে পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে রাজনৈতিক ও অর্থনৈতিক উপনিবেশে পরিণত করেছে, অপরদিকে প্রতিরক্ষার দিক থেকে সম্পূর্ণ অরক্ষিত রেখে দিয়েছে। শেখ মুজিবুর রহমান পূর্ব পাকিস্তানকে এই অসহায় অবস্থা থেকে মুক্তিদানের জন্য 1966 সালে লাহোরে অনুষ্ঠিত সর্বদলীয় জাতীয় সম্মিলনের বিষয় নির্বাচনী কমিটির সভায় তিনি পাকিস্তানের সমস্যাবলীর নিয়মতান্ত্রিক সমাধানের জন্য 6 দফা কর্মসূচি পেশ করেন।
শাসনতান্ত্রিক কাঠামো ও রাষ্ট্রীয় প্রকৃতি সম্পর্কে ভূমিকায় বলা হয়, দেশের শাসনতান্ত্রিক কাঠামো এমনই হতে হবে যেখানে পাকিস্তান হবে ফেডারেশন ভিত্তিক রাষ্ট্রসংঘ এবং তার ভিত্তি লাহোর প্রস্তাব। আইন পরিষদের ক্ষমতা হবে সার্বভৌম এবং এই পরিষদও নির্বাচিত হবে সর্বজনীন ভোটাধিকারের ভিত্তিতে জনসাধারণের সরাসরি ভোটে। 6 দফার মাধ্যমে শেখ মুজিবুর রহমান পাকিস্তানকে একটি কনফেডারেশনে পরিণত করে পাকিস্তানের ঔপনিবেশিক অবস্থার অবসানের সঙ্গে সঙ্গে পাকিস্তানের অখণ্ডতা অটুট রাখতে চেয়েছিলেন। কিন্তু চোর না শোনে ধর্মের কাহিনী। 6 দফা প্রকাশিত হলে পাকিস্তানের প্রেসিডেন্ট স্বঘোষিত ফিল্ড মার্শাল আইয়ুব খান গৃহযুদ্ধ এবং অস্ত্রের ভাষায় জবাব দেবার হুমকি প্রদান করেন। আওয়ামী লীগের ওপর নেমে আসে দমন নীতির স্টিম রোলার। শেখ মুজিব লাহোরে 6 দফা প্রস্তাব পেশ করলে তার জীবনের উপর হুমকি দেয়া হয়। তিনি দ্রুত লাহোর ত্যাগ এবং করাচি হয়ে ঢাকায় ফিরে আসেন। শেখ সাহেবের বিরুদ্ধে 8 ডজন মিথ্যা মামলা দায়ের করা হয়। 1966 সালের এপ্রিল মাসে শেখ সাহেব খুলনায় এক জনসভায় বক্তৃতার পর ঢাকায় প্রত্যাবর্তনের সময় যশোরে তাকে গ্রেপ্তার করা হলে তিনি সেখানে জামিন পান, কিন্তু ঢাকায় ফিরে এলে সিলেট থেকে প্রেরিত এক গ্রেপ্তারি পরোয়ানা বলে ঢাকায় তিনি পুনরায় গ্রেপ্তার হন। সিলেটে জামিন পেলেও ময়মনসিংহ থেকে পরোয়ানা বলে তাকে গ্রেপ্তার করে ময়মনসিংহে নিয়ে যাওয়া হয়। ময়মনসিংহে জামিন নিয়ে তিনি ঢাকায় ফিরে আসেন। শেখ মুজিবের গ্রেপ্তারি ও হয়রানি 1966 সালের এপ্রিল মাস ধরে চলতে থাকে। 8 মে তারিখে তাকে ডিফেন্স অফ পাকিস্তান রুলের 32 ধারায় গ্রেপ্তার এবং একই সঙ্গে আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক ধরপাকড় শুরু হয়। ধৃত নেতাদের মধ্যে ছিলেন খন্দকার মোস্তাক আহমেদ, মুজিবুর রহমান, আব্দুল আজিজ, নুরুল ইসলাম চৌধুরী, জহুর আহমেদ চৌধুরী, মিজানুর রহমান চৌধুরী, আব্দুল মোমেন, ওবায়দুর রহমান, শামসুল হক, হাফিজ